উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জনাব আমাদের শোভু ভাই সহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই যে অনুষ্ঠানের আয়োজক রুমন ভাই, আমি 5ই আগস্টের পর থেকে আমি দেখেছি উনি শহীদ যারা এই দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, প্রথমত শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া, তাদের কবর জিয়ারত করা, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে গ্রামে গ্রামে যাওয়ার ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট, সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যেই কয়েকজন শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারকে রুমন ভাই কাজ করেছে। তাদের বাড়িতে তাদের কবর জিয়ারত শুরু করে এই আমরা বিএনপি যাত্রা শুরু। জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ ও মানুষের নেতা এবং আমরা বিএনপি পরিবারের সম্মানিত জনাব তারেক রহমান। স্লোগান দিলেন প্লিজ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক। স্লোগান বন্ধ করুন প্লিজ। স্যার অত্যন্ত সুশৃঙ্খল প্রোগ্রাম পছন্দ করেন। স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন প্লিজ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাই। তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি দেশ নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান এবং উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান, যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশে সকল কার্যক্রম পরিচালনা করেন, আমাদের নির্দেশ দেন। উপস্থিত রয়েছেন আজকের এই সংগঠনের সভাপতি জনাব আতিকুর রহমান রুমন এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল শ্রোতাবৃন্দ, সুধীবৃন্দ, বিশেষ করে আজকের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মানবিকতার প্রস্তাব, যে প্রয়াস, সেটা বিগত দিন থেকে আরম্ভ করেছি। আজকেও সেই অনুষ্ঠানের একটি অংশ এই হুইল চেয়ার বিতরণ। তিনি সারা বাংলাদেশে এখন এমন একটি নেতায় পরিণত হয়েছেন, সারা বাংলাদেশের মানুষের রক্তের ধমনীতে, মস্তিষ্কে, বুকে, অন্তরে, সর্বস্তরে তিনি বাস করছেন এবং তিনি
এই দেশের যে মানবিক নেতা হিসেবে পরিচয় দিয়েছেন আমাদের এই বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে, তাই ইতিমধ্যেই আপনারা সারা বাংলাদেশে দেখেছেন। চক্ষু শিবির থেকে আরম্ভ করে মানুষের এই যে কোনো ধরনের আপনার আহত, নিহত, গুম, খুন এবং স্বামীহারা স্ত্রীর পরিবার, তাদের পক্ষে, তাদের জন্য এই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় খোঁজ নিয়ে নিয়ে তিনি এই সংগঠনকে নির্দেশ দেন, যে নির্দেশের মাধ্যমে আমরা তা পালন করার চেষ্টা করি। এতে এই প্রতীয়মান হয় তিনি বাংলাদেশের শুধু একটি রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ একজন মানবিক নেতা। এবং এই মানবিক নেতার জন্য সারা বাংলাদেশ আজকে অপেক্ষারত, সারা বাংলাদেশ আজকে অপেক্ষা করছে আপনার জন্য। আপনি আসবেন, আপনি সারা বাংলাদেশের মানুষের এখানে যারা বসে আছে সমস্ত মানুষ চায় আপনার উপস্থিতি বাংলাদেশে। যত দ্রুত আপনি আসবেন তত দ্রুত বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আরো বেড়ে যাবে। এবং আমরা জানি আপনি যে সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপ সঠিক, সমাদৃত। সমস্ত বাংলাদেশের সুধী সমাজ, প্রত্যেকটি মানুষ আজকে আপনার বক্তব্যে প্রশংসিত। এমনকি সাংবাদিক ভাইরা যারা অপসংস্কৃতিতে লিপ্ত ছিলেন, যারা প্রেশার ক্রিয়েট করে বিগত পতিত সরকার, খুনি হাসিনার সরকার, তাদেরকে প্রেশার দিয়ে যারা আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আমাদের বিএনপির বিরুদ্ধে যারা লিখাত, তারাও আজকে আফসোস করছে এইরকম মানবিক নেতার বিরুদ্ধে কেন এমন মিথ্যা মামলা, কেন এত অবিচার, অন্যায় করা হয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে যে তারা লিখনের মাধ্যমে প্রকাশ করছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আপনার সেই পরামর্শে। আপনি সমস্ত এই 17 বছর আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে সেই 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে অভ্যুত্থান, সেই কোন অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য আমরা সারা বাংলাদেশে পরিলক্ষিত করছি। সারা বাংলাদেশের মানুষ সবাই চায় অতি দ্রুত একটি নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে পুঞ্জীভূত একটা ক্ষোভ, নিজের ভোট নিজে প্রকাশ করতে পারেনি, দিতে পারেনি, সেই ভোটটি প্রয়োগ করতে চায় এবং জনগণের সরকার গ্রহণ করতে চায়, এবং সেই সরকারের প্রধান আপনাকে করতে চায়। আপনি আমাদেরকে যেভাবে সহযোগিতা দিচ্ছেন, যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি, আমরা সকল ক্ষেত্রেই চেষ্টা করছি তা পালন করার জন্য। দুই ভুল যেখানে হচ্ছে আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আমাদের শাসন করা তারই সাজে সোহাগ করে যে তিনি সারা বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসা নিয়ে আছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশকে করতে চান। তাই অতি সত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে আপনি বেসিক সংস্কারগুলি করে অতি দ্রুত আমাদের নির্বাচন তাড়াতাড়ি দেন। আমার বিশ্বাস খুবই দ্রুতই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আমাদের অন্তরের ধমনীতে, রক্তের ধমনীতে বিরাজমান, তার মিথ্যা মামলাগুলি অতি সত্তরই প্রত্যাহার হবে ইনশাআল্লাহ। এবং এই মামলার প্রত্যাহার পরেই আপনার এই অবস্থান, আপনি যখন ঢাকায় আসবেন, ঢাকা বন্ধ হয়ে যাবে। মানুষের সারা বাংলাদেশ থেকে এসে আপনাকে রিসিভ করার জন্য বাংলাদেশ এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষমান দিনের জন্য আমরা বসে আছি। এই বিএনপি পরিবার সেই কাজগুলি করছে আপনার নির্দেশে বিভিন্ন জায়গায়। এমনকি আপনি যখন একটা ফেসবুকের স্ট্যাটাস দেখেন যে অমুক খানে অমুক লোক,
অমুক জেলায় অমুক পাড়ায় একটা লোক এমআরআই করতে পারছে না, মরে যাচ্ছে, সে তাকে সহায়তা দেওয়া দরকার, আপনি সেখান থেকে আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে জানান। সেই সাথে তিনি আমাদেরকে নিয়ে সেই সুদূর যে জায়গায় হোক না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই হোক না কেন, সেখানে আমরা দৌড়ে গিয়ে আপনার সেই মানবিক যে আচরণ, সেই মানবিক যে নির্দেশ, সেই নির্দেশগুলি আমরা পালন করে আসার জন্য চেষ্টা করি। আমরা আশা করি আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আপনি বিএনপির যে এই মানুষের, বিএনপির যে আমাদের সদস্যগণ, সারা বাংলাদেশের মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, পঙ্গু, গুম যারা হয়েছে, খুন, চক্ষু হারিয়েছে, তাদের পাশে আপনি সর্বত্রই আছেন, থাকবেন। এবং বাংলাদেশ যখন আপনার দ্বারা আপনি যখন বাংলাদেশের হাল ধরবেন, তখনও এই মানুষের পাশে এই বিএনপি পরিবার থাকবে, এই প্রতিশ্রুতি আমাদের রয়েছে এবং আপনি সেই প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। আমরা আপনার সঙ্গে থাকতে চাই, আপনাকে হৃদয়ে রাখতে চাই। বাংলাদেশের মানুষ আপনাকে চায়। আপনার এই বাংলাদেশের আসা অত্যন্ত জরুরি এবং আপনি তাড়াতাড়ি আসেন এবং বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক মুক্তি প্রদান করেন। আমরা খুনি হাসিনার পতন দেখেছি। আমরা আর এই দেশে এই ধরনের শাসন যাতে আর না হয় এবং এই ধরনের অপশাসন, গুম, খুন, হত্যা, রাজধানী, মিথ্যাচার, অপপ্রচার, এগুলি যাতে সমস্ত বন্ধ হয় আপনার মাধ্যমে, এই আশা প্রকাশ করে বিএনপি পরিবার সার্বক্ষণিকভাবে আপনার নির্দেশে কাজ করবে, এই প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন, সুস্থ রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। সকলকে ধন্যবাদ। উপস্থিতি, এ পর্যায়ে আমরা বিএনপি পরিবারের কার্যক্রমে একটি প্রামাণ্যচিত্র সর্বসময়ের জন্য প্রদান করি। তারেক রহমান দূর থেকে দেশের পাশে একজন নিবেদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দূরদর্শী নেতৃত্ব এবং অদম্য মানসিকতার কারণে দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকট মোকাবিলা করে সামনে এগিয়ে দিচ্ছে। পাশাপাশি মানবিক ও সেবামূলক কার্যক্রম 2009 সাল থেকে দেশের বাইরে অবস্থানকালে তিনি দল ও দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একজন দৃঢ় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিএনপি পরিবার তারেক রহমান প্রতিষ্ঠিত এই সংগঠনটির দেশ জুড়ে মানবিক ও সেবামূলক কার্যক্রম সমূহ অসহায় মানুষের পাশে দেশের বিভিন্ন অঞ্চলে 144টি পরিবারকে মাসিক ভাতা প্রদান, গুম খুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসন, নিজ উদ্যোগে 5টি বাড়ি নির্মাণ করে দিয়েছে, যার মধ্যে 3টি কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষায় সহায়তা, প্রায় 150 শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছে, যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক, প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা হয়েছে। প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা চিকিৎসক ও প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করছে। অসহায়দের পড়াশোনার সুযোগ তৈরি করে তাদের ভবিষ্যৎ গড়তে নিরলস ভূমিকা পালন করেছে। বিশেষ উদ্যোগ, বগুড়ার একটি দৃষ্টিহীনদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মাদ্রাসার 7 জন শিক্ষার্থীকে সুস্থ করে তোলে। খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন জনাব তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই 3 বিয়ের আয়োজন করে আজকের এই সংগঠন আমরা বিএনপি পরিবার।
24-এর গণঅভ্যুত্থানে নিহত 16 জনের পরিবারের পাশে দাঁড়িয়ে তার পিতার চিকিৎসার ব্যবস্থা করেছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। প্রথমে বৃদ্ধ এবং এটি এমন 25টি পরিবারের দায়িত্ব নেন জনাব তারেক রহমান। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। 2024 সাল পর্যন্ত 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছে। বন্যাবিগত এলাকার মানুষদের সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছি। ফেনী সদর হাসপাতালে ওষুধের সংকট দেখা দিলে তা পূরণে সহায়তা করেছে। 5টি এতিমখানা পরিচালনা করছে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ানো। 24-এর গণঅভ্যুত্থানে জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহত ও আহতদের মিলিয়ে এই পর্যন্ত 27টি জেলায় 350টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। এ মাসে আরো 10 জেলায় প্রায় 70টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সহযোগিতা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারেক রহমান শুধু বিএনপির রাজনৈতিক নেতৃত্বেই নয়, আহত, নিহত, গুম, খুনের শিকার হওয়া পরিবার ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছে। প্রচারের আলো নিয়ে তিনি নীরবে দেশ জুড়ে অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়েছে। দেশের রাজনৈতিক সংকট ও দমনপীড়নের মধ্যে তারেক রহমানের এই মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল তাকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত। ধন্যবাদ। উপস্থিতি, এরপরে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রিয় নেতা অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, আজকের এই সভার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আর কি বলার আছে, আমাদের যে আন্দোলন গত হয়েছে এবং পুনর্নির্মাণের যে সময় সামনে অপেক্ষা করছে, এর সকল কিছুর যিনি দিশারি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে। আমি এই সংগঠনের উপদেষ্টা, আমাদের বিএনপি কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান বিল্লাহ এখানে উপস্থিত, আরও যারা হেলাল, ব্যারিস্টার হেলাল সহ সম্পাদক এবং ডক্টর আব্দুল মুহিব, এছাড়াও ইঞ্জিনিয়ার আশরাফ, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে বিএনপি তো একটা সংগঠন আছে, আবার একটি সংগঠন কেন? আমি তখন এর মর্মার্থ বুঝতে পারিনি। চেয়ারম্যান সাহেব আমাকেও বলেছিলেন যে দলের পক্ষ থেকে দ্রুত এই যে এত নিপীড়িত নির্যাতিত মানুষ, এদেরকে সহায়তার জন্য একটা সংগঠন দরকার। এটার নাম কি দেওয়া যেতে পারে? আপনারা শুনলে অবাক হবেন, আমরা দুই তিন দিন চেষ্টা করেও নানা ধরনের নাম জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বিএনপি পরিবার, ছোট্ট কথা, খুব সাধারণ কথা, কিন্তু খুবই স্পর্শকাতর এবং বিএনপির নেতাকর্মীদেরকে ভীষণভাবে এটা স্পর্শ করে। আমরা বিএনপি পরিবার, এই নামটি স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিয়েছে। এরপরে যখন এর সাংগঠনিক রূপ দেওয়া হলো, এখানে রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে
এরপরে আমরা যারা রয়েছি আমাদের দলের কাজের বাইরেও বাড়তি কাজ করা তো কঠিন হয়ে ওঠে। যখন এই কমিটি ঘোষিত হলো, এই কমিটি ঘোষণার পরে রুম্মনকে আমরা একভাবে চিনি, মিথুন ছাত্রদল করা ছেলে, এরা কিভাবে এটাকে টেনে নিয়ে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলবো যে এক অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা এবং হচ্ছে ক্রমাগত। আপনারা জানেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন, যে কথাটি এখানে উল্লেখ করেছেন মিল্লাত ভাই করেছেন, আরো অনেকে করেছেন। এই কাজটি কিন্তু কম কঠিন কাজ নয়, খুবই কঠিন কাজ। রাজনীতি উল্টে দিব, পাল্টে দিব, আমরা কত কথাই বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমাগগ, বাগাড়ম্ব। কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ এবং জাতির প্রতি অন্তঃপ্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়ে তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ বোধহয় ঠিক নয়। তিনি গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, এএনসি বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ল এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি করল। যে ব্যক্তিটি 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করলেন। এসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের মধ্যে। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরাও অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথা, এটা আর 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে। আচ্ছা ভাই, কখন যাবেন? সকালে যাবেন না বিকেলে যাবেন? এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন, এই কাজের মধ্যে যুক্ত করেছে। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমরা তো ছাত্র জীবন থেকেই কাজ করে আসছি, মিছিল করছি, মিটিং করছি, বক্তব্য রাখছি, কত কি করছি ছাত্র জীবন থেকে। কিন্তু এই যে মানবধর্মী সেবামূলক এই কাজটি, এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে এত ভালো লাগে, মনে হচ্ছে যে আমরা বোধহয় সত্যিকার অর্থে যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা সেই কাজটি করছি। এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে ধরুন যেমন গত পরশুদিনই ধরুন আমরা নদী পার হচ্ছি, একবারে বিস্তীর্ণ ধান ক্ষেত অতিক্রম করছি, একেবারে অজব পাড়াগার ভিতরে ঢুকে সেখানে একটা ছোট স্টেজ করে সেই যারা আহত হয়েছেন, ঢাকাতেও তাদের মধ্যে অনেকে ঢাকাতেও আহত হয়েছে, এখন বাড়িতে আছেন, সেখানে গিয়ে আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা, তার যে সহযোগিতা, এটা পৌঁছে দিচ্ছে। তো এই যে কাজের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে আমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে এবং যার মূল তত্ত্বাবধান এবং যার মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছে, তিনি তো আমাদের নেতা স্বয়ং তারেক রহমান সাহেব। রাত্রি 3:30 বাজে হঠাৎ ঘুম ভেঙল,
ভাঙল, হোয়াটসঅ্যাপটা চেক করলাম, দেখি যে তিনি একটি অনলাইনের একটা নিউজ পাঠিয়েছেন। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোনো লোক একজন গরিব লোকের বাড়ি ভেঙেছে। আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটা স্প্রিট, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বললো যে এখন ইয়েকে কি বলে যে আমরা রুম্মনকে কি করে পাবো, যেভাবে হোক ধরো। এই ধরুন 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের প্রিপারেশন হয়ে গেল, আমরা গেলাম এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকে এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে। এবং আমরা ওইখানে গিয়ে মানে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি। 3 দিনের মধ্যে সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়ি ঘর ঠিক করে দিয়েছি। বিষয়টা হলো যে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে না। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলেছে। তো কি হলো, একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এনামুল হক স্বামী নাকি কি নাম যেন, না এনামুল হক স্বামী না, ইশাক খান পান্না, রাইট, ছাত্রলীগের নেতা। তো এই যে আপনার অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছিল। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য। কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল, অব্যয় এবং প্রত্যয়দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তাকে চলে যেতে হলো। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন, অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেপ্তার করেনি বিএনপি, বা তার কোনো দলের লোকজনকে গ্রেপ্তার করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন? কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারেনি। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। আমি বক্তব্য আর বাড়াবো না, শুধু একটি কথা আমার কেন জানি বলতে খুব ইচ্ছে করছে। আজকেই দেখলাম আমরা সবাই, বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন এটা করেছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মডেল করতে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে।
কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও জানে একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন? এটা তো লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে, সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো, কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি, আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে, কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে। আজকের এই আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্মতি দিয়েছেন। আমি যখন প্রথমেই শুনেছি, রুম্মন আমাকে জানিয়েছে, আমরা এত আনন্দিত হয়েছি। আমাদের ওইরকম কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারিনি ওদের সাথে, কিন্তু আপনি যে সংগঠনটি করেছেন এত সমন্বয়, এত চমৎকার ভাবে, এখানে কোনো প্রতিযোগিতা নেই, কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব হবে, কে কনুই দিয়ে ঠেলবে, কেউ নাই। প্রত্যেকেই যেন একটা উদ্বুদ্ধ হওয়া কিছু মানুষ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত, সেইটিকে যেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। সবার কল্যাণ কামনা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ ভাইকে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে জিয়া শিশু হাসপাতালের সদস্য সচিব ফজল হাসান ভাই, এছাড়া আরো উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম ভাই, এবং আরো উপস্থিত আছে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যাদের জন্য আজকের অনুষ্ঠান, তাদের মধ্যে থেকে 2 জন সামান্য কিছু বলবে, তারা যেভাবে আহত হয়েছিল সেই বিষয়ে সামান্য কিছু বলবে। আলামিন ও রাগি, তো প্রথমে আলামিনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সে আমাদের এই ছাত্র জনতা আন্দোলনে আহত হয়ে পঙ্গু হয়ে গেছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আপনার 5 আগস্ট পুলিশ আমাদের পর আক্রমণ করে, লাঠিচার্জ করে, আপনার আমরা এক সময় মানে আর্মি আমরা জানতে পারি, সেটা পদত্যাগ করে আমরা হ্যান্ডলাইনে পুলিশের কাছে অনুরোধ করি আমাদের ভাইদের যাতে তারা গুলি না চালায়। তাদের কাছে বারবার অনুরোধ করার পরেও তারা কথা শুনে আওয়ামী লীগের কিছু নেতাদের বাড়াতে তারা আমাদের উপর গুলি চালায়। তখন আমরা রাস্তার মাঝখানে ভোট দিয়ে আস্তে আস্তে আগাই, আমরা শহীদ মিনারে যেতে চাচ্ছিলাম, আমরা ঢাকা বেরোবার। তখন পুলিশ আমাদের পর অরিজিনাল বুলেট মারে। আমার সামনে প্রথমে আমার গুলি লাগে, আমার পরে আরো 2টা আমার গুলি লাগে। আমার সাথে সাথে ওরা হাসপাতালে নেয়, হাসপাতালে নেওয়ার সাথে হাসপাতালে নেয়। তখন হাসপাতালে যেদিকে ডাক্তার আমি ওই দিকে আমার আহত পাই, ডাক্তার কোনো ডাক্তার নাই। বাট এখানে ডাক্তাররাও আমাদের সাথে কাপড় করছে, আমাদের ট্রিটমেন্ট দেয় নাই ঠিক মতো। আমরা প্রায় 4 দিন আমি বেডে শুয়েছিলাম, কোনো ডাক্তারের চিকিৎসা পাই নাই। ওই 4 দিন পরে আমাকে বলতে ডাক্তার হঠাৎ করে এসে বলতেছে তোমার পাও কাটা লাগবে। এখন আমরা যারা আহত ভাই আছি, আমাদের মতো যাদের পাও নাই, যাদের হাত নাই, যাদের চোখ বন্ধ হয়েছে, এরা সরকার এটা বলছে আমরা তার বিচার চাই। তাকে দেশে আনা হোক, দেশে এনে তাকে শাস্তি দেওয়া হোক।
একজন আমাদের যে ভাইগুলো আছে নিহত ভাই ওদের খুনের শাস্তি চাই আমরা, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ আলামিনকে। এবার একজন বক্তব্য দেবে রাকিব, যেও এই ছাত্র আন্দোলনে পঙ্গু হয়ে আছে। আমি আন্দোলনে বেশি জড়িয়ে আমাদের দিদিকে মায়ে গুলিতে তারপর প্রথমে ঢাকা দিকে চিকিৎসা করানোয় রোগিয়া নেওয়া হয়েছে। সকাল 8টা এবং পরীক্ষা করছে সকাল 12টা আমার মুক্ত কিন্তু পাওয়া যাবে আমার কারোর কথা কিছু বলার নেই। মুখবাস করে যাওয়ার পর আমারে সর্বদা যদি অপারেশন করতে ধরে পাও নাও দিত, কিন্তু আমরা পাও গুলি টাকা জুড়ো থাকে হাসপাতালে গেছি, তারপর পাও এখন যেতে মুখ 22 তারিখে জুলাই মাসে 22 তারিখে পাও আমার কাটা হয়। এর মধ্যে সরকার যদি অপারেশন করতে ধরে পাও না দেবে, কিন্তু 2 ঘন্টা থেকে হাসপাতালে গেছি, কিন্তু আর অপারেশন করা নেই। ধন্যবাদ আমাদের দুইজন সহযোদ্ধা ভাইকে, যাদের কাহিনী আমরা ইতিপূর্বে শুনেছি। খুব হৃদয় বিদারক। তারা ঢাকার প্রতিটি আন্দোলনের যে জুলাই আন্দোলন ছিল, হয়তো বা সময়ের সংক্ষিপ্ততার কারণে অথবা মানুষের কারণে তারা সঠিকভাবে তাদের কথা তুলে ধরতে পারেনি। আমরা যখন তাদের সম্পর্কে জেনেছি, তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। যখনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাণী নিয়ে এদেশের প্রতিটি পরিবারের কাছে যাচ্ছি, শহীদ পরিবারের কাছে যাচ্ছি, তখন তারা যে অনুভূতিগুলো প্রকাশ করছেন এবং আমাদের একটি চেয়ারম্যানের প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা দেখাচ্ছেন, তাতে আমরা আপ্লুত হয়ে যাই, আরো উদ্বুদ্ধ হই এই সমস্ত কাজ করতে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ব্যারিস্টার রাকিব চৌধুরী, তাকে এখানে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন পর্যন্ত সারা দেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই সমস্ত শহীদ পরিবারের সাথে সাক্ষাতের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলেছি। আমরা বিএনপি পরিবারের যে সদস্যবৃন্দ এই কাজটি করছেন, সেই সদস্যদের নাম অল্প সময়ের জন্য ঘোষণা করছি। আমরা বিএনপি পরিবারের সদস্য নাজমুল হাসান, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, আমরা বিএনপি পরিবারের সদস্য ফরহাদ আলী সজীব, আমরা বিএনপি পরিবারের সদস্য শাকিল আহমেদ, আমরা বিএনপি পরিবারের সদস্য রুবেল আমিন, আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসেন। আমাদের এই টিম, আমাদের আহ্বায়ক যারা মাতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মকসুদুর মিঠনের নেতৃত্বে সারা দেশে কাজ করে যাচ্ছি। আমরা সেই সময় পর্যন্ত কাজ করে যাব যে সময়ে একটিও আহত পরিবার, একটিও আহত যোদ্ধা যতক্ষণ পর্যন্ত থাকবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের অবিরাম চলা চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির অনুমতিক্রমে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব মাতিকুর রহমান রুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত রিজভি ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত বিএনপি তথা সাধারণ জনতা, আসসালামু আলাইকুম। আমার মনে পড়ে, আমি এখানে বক্তব্য দিতে আসলে অভ্যস্ত না। আমি আমাদের এই দুর্গম পথ চলা দুই একটি স্মৃতির কথা মনে পড়ে, সেগুলি তুলে ধরে আমি বক্তব্য শেষ করব।
আমাদের এই মানবিক কাজ শুরু হয়েছে অনেক আগে। আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান 2003 সালের ডিসেম্বর মাসে প্রথম এই মানবিক কাজে আমাকে জড়িয়ে ফেলে। সেই ঘটনাটি আপনার কাছে তুলে ধরব। আমাদের বিএনপির চেয়ারপারসনের একটি কার্যালয় ছিল বনানীতে 13 নম্বর রোডে। আমি দুপুরে লাঞ্চ করতেছিলাম, হঠাৎ করে, তখন তো বাটন ফোন ছিল, এখন অ্যান্ড্রয়েড আইফোন অনেক কিছু নামছে, বাটন ফোনে যে রিং বেজে উঠলো, দেখলাম আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে সে বলল, কি করছো, মানে কি করিস তুই, করে বলে কি করিস। আমি বললাম যে ভাই আমি তো লাঞ্চ করতেছি। বলছে দৌড় 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 দৌড়, আমি 11 নম্বর রোডে আছি। আমি তো কোনো মতো হাতটা ধুয়ে দিলাম দৌড়, যে কি এর না কি হয়েছে। যে দেখি উনি শুক্রবারের দিন ছিল, 11 নম্বর রোডে গাড়িটা এক কর্নারে দাঁড় করিয়ে, উনি তখন কিন্তু একটা জিনিস বলি আপনাকে, শেখ হাসিনার পরিবারের একজন কাজের লোকের পর্যন্ত কাজের মনে হয় SSF লাগাইছিল, কিন্তু উনি একা গাড়ি ড্রাইভ করে তখন চলতেন। আমি দেখি 11 নম্বর রোডে, ভবানী 11 নম্বর রোডে এক কর্নারে গাড়িটা পার্কিং করে বসে আছে। আমি দৌড়তে বললাম ভাইয়া কি হয়েছে। দূর থেকে দেখা এলো আমারে যে একটা বৃদ্ধ মহিলা মাটিতে পড়ে আছে, তার একটি ছোট মেয়ে তাকে কোলে করে নিয়ে কান্না করছে, আর বৃদ্ধ মহিলার মুখ দিয়ে একটু একটু করে ব্লাড বের হচ্ছে। আমাকে বললো যে দেখ তো ঘটনা কি। আমি দৌড় দিলাম, তার শুনলাম যে রোগে আক্রান্ত হয়েছে, দিনাজপুরের পার্বতীপুর থেকে এসেছে ওনারা চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য, কিন্তু টাকা পয়সার অভাবে তারা যখন ক্লিনিক হসপিটালে গেছে, তাদেরকে সম্ভবত পয়সার অভাবেই তাদের চিকিৎসকরা তাদের ভর্তি নিচ্ছিল না। পরে উনি যতক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধাকে হসপিটালে না নেওয়ার ব্যবস্থা হয়েছে, ততক্ষণ পর্যন্ত দাঁড়াই ছিল। আমাদের মানবিক নেতা তারপরে ক্ষান্ত হয়নি, ওনাকে সুচিকিৎসা করে ওনাকে পার্বতীপুর পাঠিয়ে উনি যেন ভিক্ষাবৃত্তি না করেন সেজন্য তাকে একটি দোকান নির্মাণ করে দিয়েছিল, এবং সে দোকান মালামাল বিক্রি করে সে চলেছে। যতদিন পর্যন্ত বেঁচে ছিল, আমার মাধ্যমে এই মানবিক নেতা খোঁজ নিয়েছিল, বেঁচে নাই। আমার এই মানবিক নেতার ইচ্ছা ছিল তার দোকানটি পরিদর্শন করার, কিন্তু হঠাৎ 111 আসার পরে সেই ইচ্ছা আমাদের আর পূরণ হয়নি। পরে সেই বৃদ্ধটি মারা গিয়েছে। উনি আসলে আরো যত কাজ করেছে, এই কাজগুলো এতটাই মানবিক, কখনো উনি এগুলো প্রচার করতে দেয়নি, কখনো সংবাদপত্রে এগুলো স্থান পায়নি, কখনো ইলেকট্রনিক মিডিয়া এগুলো স্থান পায়নি। আসলে উনি এসব প্রচার করতে দেয়নি। আমি ব্যক্তিগতভাবে বলবো, উনি সম্ভবত এটাকে ইবাদতের মতো দেখতেন। জনাব তারেক রহমান তখন আরো অনেক কাজ করিয়েছেন। আমি জনাব তারেক রহমানের কিছু অনুসারীকে নিয়ে এসব কাজ করেছি। এই পথ চলা এতটা সহজ ছিল না, অনেক দুর্গম ছিল,
বিশেষ করে ১/১১ পর যখন স্বৈরাচার হাসিনা সরকার একটি বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করেছে, তখন আমাদের বিএনপি নেতা কর্মীদের শুরু করলেন খুন আর গুম। এই অসহায় পরিবারগুলো যখন একটি কর্মক্ষম ব্যক্তিকে খুন করা হয়েছে বা গুম করা হয়েছে, সেসব পরিবারগুলোর আত্মনাদে, চিৎকারে, অভাবে, অনটনে যখন কষ্টে দিনাতিপাত করছিলেন, ঠিক তখন জনাব তারেক রহমান আমাদের গুটি কয়েক ছেলেমেয়েদের নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। তখন আমরা ছুটিয়ে বেরিয়েছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের পথ খুব দুর্গম ছিল, কারণ একে আমাদের পয়সা করি ছিল না, দুয়ে এই স্বৈরাচার হাসিনা সরকারের গোয়েন্দা বাহিনী সবসময় আমাদের পিছনে লেগে রাখতেন। আমরা কি করি না করি, প্রতিটা পদে পদে বাধা অতিক্রম করে আমরা সব কাজ করিয়ে বেরিয়েছি। এই খুন গুম পরিবারের শুধু চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানে আমরা ব্যবস্থা করিনি, প্রতি ঈদ চাঁদে যেন তারা দুটো ভালো খেতে পারে, ভালো করতে পারে, সেসব খোঁজ নিয়েছি। আমরা শুরু করেছিলাম 500-এর অধিক পরিবার নিয়ে প্রথমে ঈদ উপহার সামগ্রী তাদের দোরগোড়ায় বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এরপরে আস্তে আস্তে সেটা 1400-এর অধিক হয়েছে। আজ সম্প্রতি হয়ে যাওয়া 24শে আন্দোলনে ছাত্র জনতা যে আন্দোলনে গুলিতে নিহত হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা এখন বর্তমানে সেসব পরিবার নিয়ে কাজ করছি। আমরা এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। আমরা শুধু তাদের হেল্প করে চুপচাপ বসে নেই, আমরা এইসব পরিবারের যাতে করে খেতে পারে এই জন্য দোকান নির্মাণ করে দিয়েছি। আমরা এইসব পরিবার যেন ঠিকমতো বসবাস করতে পারে, বসবাসযোগ্য ঘর বাড়ি দিয়েছি। এইসব পরিবার যখন বিবাহ দিতে হয়েছে, তাদের পরিবারগুলোর বিবাহ দিয়েছি আমরা জনাব তারেক রহমানের নির্দেশে। সম্প্রতি আমি মিল্লাত ভাই, আমাদের রিজি ভাই, আমরা চলে গিয়েছিলাম সেই সুন্দরবনের এরিয়ায়। ওখানে একটি পরিবারের বিবাহ উপযোগী মেয়ে আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমানের উপহার সামগ্রী পাঠিয়েছি এবং তার অর্থায়নে আমরা বিবাহ সম্পন্ন করে এসেছি। আমার এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমি কৃতজ্ঞতা জানাবো আজকে প্রধান অতিথি জনাব তারেক রহমানের কাছে যে উনি এই মানবিক কাজে আমাদের সম্পৃক্ত করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত আমাদের উপদেষ্টাগণ, অতিথিগণ, যারা সব সময় আমাদের পাশে আছে, যখন যেটা লাগছে আমাদের দিচ্ছে, আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে, যখন যেটা বলছি তারা আমাদের সাথে থাকছে। আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে সবার প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
এখন বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত যারা রুহুল কবির রিজভী উপস্থিত, আমরা বিএনপি পরিবারের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে, এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেরকম কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র। বিগত 17 বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত, এই পরিস্থিতিটি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমাদের কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার চলে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখন আছে। যারা বিভিন্নভাবে আহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছেন রুহুল কবির রিজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি করি। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই, তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দিই, সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেকে এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি এই মানুষের কোন রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ না,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা না, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো তা, সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রতিটি হতে পারে, সেটি গাছপালা হতে পারে। বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোন পশু পাখিকেও আঘাত করা ঠিক না। কোন পশু পাখি বিপদে পড়লে, কোন ক্ষতিগ্রস্ত হলে সেখানে হিসাবে আমাদের সেখানে এগিয়ে আসা ঠিক বলে আমি মনে করি। আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সঙ্গে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না। তবে আমি এখানেই ভালো ছেড়ে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইলচেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা বন্ধুত্ব গ্রহণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলে পরশু হয়তো আমরা এমন কোন চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা আবার আগের মতন হাঁটতে চলতে দিতে পারবে। আমি এখানে দৃষ্টিতে দেখতে চাই। আজকে শুধু এই দল জন্য সারা বাংলাদেশের বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছে। কতজনকে আমরা করতে পারবো, সেই চিকিৎসার সুবিধা দিতে পারবো, সেটি বলতে পারবো না। তবে যেদিনও বসে থাকলে কোথায় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পাবো সেই কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে আসলে একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করবো সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের যে অধিকার চিন্তাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূলধন সহ বিভিন্ন অঙ্গ সামাজিক সংগঠন বহু নেতাকর্মী আত্মহত্যা দিয়েছে, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছে। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম করবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য, যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এবং ঢাকা শহর বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের। এবং একই সাথে একটু আমি যে কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে
তারা কিছুটা হলে সুস্থ হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। যে কজন মানুষকে করা সম্ভব এটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। এখানে আমরা 10 জন মানুষকে আজকে আমরা হুইল চেয়ারে তুলছি। আন্দোলনের কাজেও বিভিন্ন ভাবে সামাজিক ভাবে বহু মানুষ, আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছেন যারা বিভিন্ন ভাবে জন্মগত কারণে, জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বড় করতে পেরেছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোন সদস্য পঙ্গু হয়ে থাকে, সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতো বেড়ে ওঠে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে ওঠে। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যে ইচ্ছা, এখানে ডক্টর মুকিত আছেন, ডক্টর মুকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর 2-3 আগে আমার এখানে আরেকবার আলাপ করছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা করা। বিএনপি আগামীতে সরকার গঠনে সক্ষম করে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে যে পরিবারের সদস্য সচ্ছল এবং অসচ্ছল রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারের এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। প্রিয় উপস্থিত, আজকে বক্তব্য অনেক হয়ে গেছে। আমি মনে করি আসলে এখন যত বক্তব্য দেওয়া উচিত তার থেকে বড় যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা তাদের লাগানো উচিত। এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষের সহযোগিতা করা, আমাদের উদ্যোগ থাকবে। আমি আগেও আহ্বান করেছি, এখানে বহু মানুষ আছেন এই ঘরে, আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাওয়ার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়া, দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোন সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নেই। আপনি সংগঠনের সাথে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি। আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্থতা কামনা করে, বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানো আজকে চেষ্টা করছি, আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই দোয়া, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ প্রিয় নেতা। আজকের প্রধান অতিথির অনুমতি ক্রমে এই পর্যায়ে আমরা আজকে আমাদের যে বীর যোদ্ধারা এখানে এসেছেন, যাদের পা হারিয়েছেন বলবো না, তাদের পা শহীদ হয়েছে, তাদেরকে এবার হুইল চেয়ার দেওয়ার প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি। এ পর্যায়ে আলামিনকে হুইল চেয়ার প্রদান করছেন সাবেক এমপি, বিএনপি নেত্রী, বিএনপি মিডিয়া সেলের সদস্য শামী আক্তার। আমি শামী আপাকে আলামিন একটু আগে যে আমাদের মাঝে বক্তব্য দিলেন, সে আলামিনকে হুইল চেয়ারটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। আলামিন, আমরা আজকের পরে তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ। যে প্রতিশ্রুতি আমাদের নেতা দিয়েছেন, আমরা সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা সর্বদা তোমাদের পাশে আছি,
সর্বদা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজ এবং আগামীকাল এবং আগামী দিনেও আমরা তোমাদের পাশে থাকবো। উপস্থিতি আমাদের নেত্রী মাধ্যমে হুইল চেয়ার গ্রহণ করলেন পাঁচ আলামী। এই পর্যায়ে হুইল চেয়ার গ্রহণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমের পক্ষ থেকে। আবুল কাশেম হুইল চেয়ারটি বুঝিয়ে দেবেন এই জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রাকিবকে। জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রাকিবকে হুইল চেয়ারটি বুঝিয়ে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সাহেব। উপস্থিতি হাজারো রাকিব, হাজারো আলামী বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এভাবে তাদের অঙ্গ হারিয়েছেন। আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে রাহাত আলী সাহেবকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন। রাহাত আলী সাহেবকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী জনাব রাজীব রৌল চৌধুরী। বিশিষ্ট আইনজীবী জনাব রাজীব রৌল চৌধুরী। মিডিয়ার ভাইরা একটু শৃঙ্খলার সাথে আপনারা আপনাদের ফুটেজ নিয়ে, মিডিয়ার ভাইরা শৃঙ্খলার সাথে ফুটেজ দিন। ওটার নাম কি? ওটার নাম কি? যে পথ শিশু যাকে আমরা ইতিপূর্বে সহযোগিতা করেছি সেই পুরুষকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন। শহীদ জাবির ইব্রাহিম 6 বছরের ছোট শহীদ জাবির ইব্রাহিম, তার বাবা কবির সাহেব শ্রীনগর শিশু এই আন্দোলনে আহত হয়েছিল, তাকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছে শহীদ জাবির ইব্রাহিমের বাবা হোসেনকে তার হুইল চেয়ারটি বুঝিয়ে দিচ্ছেন। এই 6 বছরের ছোট শিশু জাবির ইব্রাহিম 5ই আগস্ট উত্তরাতে শহীদ হয়েছিল। তার বাবাও আমাদের সঙ্গে এই মানবতাবাদী কাজে সংযুক্ত আছেন। তার বাবা জনাব কবির সাহেব আমাদের জুলাই আন্দোলনে আহত কবিরকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন। উপস্থিতি এবার হুইল চেয়ার বুঝিয়ে দেবেন আনিসুর রহমানকে। আনিসুর রহমানকে হুইল চেয়ার বুঝিয়ে দেবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন বকুল্লাহ, ইঞ্জিনিয়ার জনাব আশরাফুদ্দিন বকুল্লাহ। এবার আনিসুর রহমানকে হুইল চেয়ারটি বুঝিয়ে দেবেন। আনিসুর রহমানকে হুইল চেয়ার বুঝিয়ে দেবেন জনাব আশরাফুদ্দিন, ইঞ্জিনিয়ার জনাব আশরাফুদ্দিন, বিএনপি তথ্য ও বিষয়ক সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন বকুল সাহেব। আনিসুর রহমান একজন বিএনপির একজন কর্মী, তিনি তার পা হারিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আনিসুর রহমান সাহেবকে তার চেয়ারটি বুঝিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে শাহজাহান সাহেবকে তার চেয়ারটি বুঝিয়ে দেবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মহিলা সাহেব, তাকে তার শাহজাহান সাহেবকে তার চেয়ারটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব শাহজাহান সাহেবকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, প্রিয় উপস্থিতি, এই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, তাদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে শেখ ফরিদকে হুইল চেয়ার বুঝিয়ে দেবেন বিএনপির জনাব শাহজাহানকে হুইল চেয়ার বুঝিয়ে দিচ্ছেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মহিলা সাহেব। এই পর্যায়ে শেখ ফরিদকে তার চেয়ারটি বুঝিয়ে দেবেন
ব্যারিস্টার মীর হেলাল বিভাগীয় সহসভাপতি সম্পাদক বাংলাদেশ জাতীয় দল বিএনপি চট্টগ্রাম বিভাগ এবং এ পর্যায়ে